আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা জেনারেট এবং পার্টিসিপল আইডেন্টিফিকেশন শিখেছি। আমরা নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব এগুলো আইডেন্টিফিকেশন শিখেছি। আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে জানব। তো আপনারা জানেন যে কোনো চাকরির পরীক্ষা বলুন অথবা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা, সব ক্ষেত্রেই কিন্তু ফ্রেজ এবং ক্লজ থেকে 2 থেকে 3টা মার্ক কিন্তু নিশ্চিত কমন থাকে। তো এটা আইডেন্টিফিকেশন করা অত যে কঠিন তা না, যদিও আমরা কঠিন করে ফেলি। তো আজকের ভিডিও দেখলে আপনি মোটামুটি 100% সলভ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং নির্ভুলভাবে। তো চলুন কী করে করা যায় সেটা আমরা দেখি। প্রথমে আসুন ফ্রেজ কি এবং ক্লজ কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। ফ্রেজ হচ্ছে এমন একটি এন্টিটি বা একটা বাক্যাংশ। আসলে ফ্রেজ এবং ক্লজ দুইটা মানেই বাক্যাংশ, বাক্যের একটা অংশ। কিন্তু সেই বাক্যাংশের ভিতরে যদি সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব আমরা পাই, সেটাকে আমরা বলবো ক্লজ। যদি না পাই, তখন সেটাকে আমরা বলবো ফ্রেজ। তার মানে কোনো একটা বাক্যাংশের ভিতরে যদি আমরা সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব পাই, সেটাকে আমরা বলবো ক্লজ। যদি সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব না পাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। বুঝে গেল? এই দুটো চেনা যাবে ইনশাআল্লাহ। এখন আসুন এই ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব আবার কি। মনে রাখবেন এই যে তিনটা জিনিস আছে আমাদের, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ বাদে বাকি যে ভার্বগুলো আছে সবই হচ্ছে ফিনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব বলে কেউ কেউ। ঠিক আছে? তাহলে জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটা হচ্ছে আমাদের নন ফিনাইট ভার্ব। এখন জেরান্ডকে আমরা শিখেছি, পার্টিসিপলকে আমরা শিখেছি। যদি না শিখে থাকেন উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন, আমরা এই সিরিজের প্রথম ভিডিওতেই বলেছি ওটা সম্পর্কে। আর ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে যদি টু এর সাথে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অ্যাড হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। এটা কিন্তু একটা নন ফিনাইট ভার্বের পর্যায়ে পড়ে। তাহলে আমরা ফ্রেজ চিনলাম, ক্লজ চিনলাম। এখন আসুন এই ফ্রেজ এবং ক্লজের টাইপস আমরা একটু জানি। তো ক্লজকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেই ক্লজ কোনো একটা বাক্যকে লিড করে বা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা তার অর্থ প্রকাশ করার জন্য এই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। এগুলো আমাদের ক্লাসিফিকেশন লাগবে না, জাস্ট আমি বলার জন্য বলছি আর কি, এগুলো স্কিপ করে যেতে পারেন। এই যে যেই সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিন টাইপের ক্লজ মেইনলি আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। তার মানে ক্লজকে আমরা ব্রডেনিংয়ে দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আসলে ফ্রেজ কত প্রকার? ফ্রেজ আসলে আমাদের প্রোনাউন বাদে বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে সবগুলোরই মোটামুটি ফ্রেজ হয়, প্রোনাউনটা বাদে। তাহলে নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, আমাদের ইনফিনিটিভ ফ্রেজ আছে, পার্টিসিপল ফ্রেজ আছে, ইন্টারজেকশন, কনজাংশন, এমনকি ভার্বাল ফ্রেজও আছে। তো মানে প্রোনাউন বাদে মোটামুটি সবগুলোরই মোটামুটি হচ্ছে ফ্রেজ হতে পারে। তো কমন তাহলে কি? কমন দেখুন আমাদের হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এই নাউন, প্রোনাউন এবং নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটার কিন্তু আবার হচ্ছে ফ্রেজও আছে। মানে ফ্রেজ এবং ক্লজ তিনটাই আছে হচ্ছে এই তিনটা, এবং পরীক্ষাতেই তিনটাই মেইনলি এসে থাকে। পরীক্ষাতে দেখবেন যে কোনো পরীক্ষাতেই তিনটা ক্লজ বা তিনটা ফ্রেজে আসছে। হোয়াট ইজ মানে কোনটা নাউন ক্লজ বা কোনটা নাউন ফ্রেজ, বা এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকমই আসবে। এই তিনটাই মেইনলি আসে। তবে মাঝে মাঝে দেখা যায় প্রিপোজিশনালটা আসতে পারে, এবং অন্যগুলো যে একেবারে ছেড়ে দেবো আমরা তা না, ওগুলো একটু আমরা পড়বো। তো মোটামুটি ওগুলো অনেক সোজা। ঠিক আছে? তাহলে ফ্রেজ এই জিনিসগুলো হতে পারে, আর ক্লজ এই জিনিসগুলো হতে পারে। এখন আসুন আইডেন্টিফিকেশনে চলে যাই আমরা। টাইপসটা জাস্ট একটু মাথায় রাখবেন তাহলেই হবে। এখন আসুন কোনো একটা সেন্টেন্স ধরুন দেওয়া হচ্ছে আই নো হোয়ার হি লিভস। এখন এইটা কোন কোন ক্লজ বা কোন ফ্রেজ? প্রথম কথা, এটা কি ফ্রেজ না ক্লজ, এটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। দেখুন এখানে হচ্ছে হি আছে একটা সাবজেক্ট, লিভস আছে একটা ফিনাইট ভার্ব। যদি সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ক্লজ। আর এখানে দেখুন রিডিং নোভেলস, দেখুন রিডিং নোভেলস এটা কি? এটা একটা জেরান্ড, তাই তো? বা পার্টিসিপল। তাহলে তাহলে পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপল যদি হয় তাহলে এটা কি? পার্টিসিপল কি বলেছিলাম আমি? পার্টিসিপল একটা নন ফিনাইট ভার্ব। আর নন ফিনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা ক্লজ। তারপরে হার গোয়িং হোম, এটা কি? স্পষ্টত দেখতে পাচ্ছেন এখানে কি একটা পার্টিসিপল করা আছে, তাই তো? তার মানে এটা কি? নন ফিনাইট ভার্ব, তাহলে এটা একটা ফ্রেজ। আবার নিচেটা দেখুন হি উইল কাম ব্যাক, দেখুন এখানে হচ্ছে সাবজেক্টও আছে, ফিনাইট ভার্ব আছে, তাহলে এটাকে একটা ক্লজ। বুঝে গেল? এখন আসুন ফ্রেজ অ্যান্ড ক্লজ আমরা চিনেছি, তাহলে এভাবে চিনতে পারবো। এখন আসুন এই ফ্রেজ এবং ক্লজটা এটা কোন ধরনের ফ্রেজ বা কোন ধরনের ক্লজ? মনে রাখবেন ফ্রেজ এবং ক্লজে আমাদের পরীক্ষাতে যেটা আসবে,
এই বাক্যাংশের নিচে বা ফ্রেজ এবং ক্লজের নিচে একটা দাগ দেওয়া থাকবে এবং বলা থাকবে আন্ডারলাইন্ড যেই পার্টটা এটা কি কোন ধরনের ফ্রেজ বা কোন ধরনের ক্লজ। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই আই নো এর পরে ইট দিয়ে রিপ্লেস করে দিই আমাদের হোয়ার হি লিভসকে, তাহলে কি হয় আই নো ইট। দেখুন একটা মিনিংফুল অর্থ আসছে। আই নো ইট মানে কি আমি এটা জানি, আমি এটা চিনি। আচ্ছা, যদি কোনো একটা ফ্রেজ বা ক্লজকে আমরা ইট দিয়ে রিপ্লেস করার পরে একটা অর্থপূর্ণ বাক্য পাই, আমরা যদি একটা সামঞ্জস্যপূর্ণ অর্থপূর্ণ বাক্য পাই তাহলে সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। এটা প্রথম রুল, ঠিক আছে? এবং এটা দিয়ে দেখবেন মোটামুটি হচ্ছে 70% আপনারা সলভ করে ফেলতে পারছেন। জাস্ট আপনারা কী করবেন, যে ফ্রেজ এবং ক্লজটা আছে তারপরে একটা ইট দিয়ে রিপ্লেস করে দেবেন। তার মানে আমি যদি এটা করি আই নো ইট প্রথমটা, তাহলে কি হবে দেখুন, ইট দিয়ে রিপ্লেস করে দিলে হোয়ার হি লিভসটা ইট দিয়ে রিপ্লেস করে দিলে একটা অর্থপূর্ণ বাক্য আমরা পাচ্ছি। তার মানে এটা কি, এটা একটা নাউন ক্লজ না ফ্রেজ? ক্লজ, কারণ সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব আছে, এটা একটা নাউন ক্লজ। ঠিক আছে, একবার আমরা পরেরটাকে রিপ্লেস করি আই এনজয় রিডিং নভেলস। এই রিডিং নভেলস এখানে ইট দিয়ে দিই আই এনজয় ইট, অর্থ মিলে আমি এটা উপভোগ করি। তার মানে এটা কি, এটা একটা নাউন ফ্রেজ না ক্লজ? ফ্রেজ, কারণ এখানে হচ্ছে নন ফিনাইট ভার্ব আছে। বোঝা গেল? তারপরে হার গোয়িং হোম ইজ আনসার্টেইন, এই হার গোয়িং হোমের ওইখানে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করে দিই ইট ইজ আনসার্টেইন, অর্থ মিলে, তার মানে এটা কি একটা নাউন ফ্রেজ। তারপরে আবারও আই নো হোয়েন হি উইল কাম ব্যাক, দেখুন হোয়েন হি উইল কাম ব্যাকের পরে যদি ইট দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কী হবে আই নো ইট, তখন এটা কি একটা নাউন ক্লজ। বোঝা গেল? খুব ইজি, জাস্ট আমরা যে ফ্রেজ বা ক্লজটা থাকবে, কোনো একটা ফ্রেজ বা ক্লজ পেলে সাথে সাথে আমরা কী করবো, সেই ফ্রেজ বা ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করে দিয়ে দেখবো অর্থ মিলছে কিনা। যদি অর্থ মিলে একটা সামঞ্জস্যপূর্ণ বা অর্থপূর্ণ বাক্য হয় তাহলে সেটা একটা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। প্রথম কথা। দ্বিতীয় কথা, ধরুন সেখানে ইট দিয়ে আমাদের অর্থটা মিলল না, ইট দিয়ে রিপ্লেস করার পরে আমাদের সামঞ্জস্যপূর্ণ কোনো বা অর্থপূর্ণ কোনো বাক্য হলো না, তখন আমরা দেখব তার বামে কি আছে। বামে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। যেমন দেখুন গিভ মি দ্য বুক হুইচ ইউ বট, তাহলে আমরা যদি এটা ইট দিয়ে রিপ্লেস করি গিভ মি দ্য বুক ইট, অর্থ মিলে কি হয় না, তাই না? গিভ মি দ্য বুক ইট হয় না। তার মানে এই যে হুইচ ইউ বট এর পূর্বে কি আছে তখন আমরা দেখবো, এর পূর্বে দেখুন বুক আছে, বুকটা কি একটা নাউন, তার মানে আগে যদি নাউন বা প্রোনাউন থাকে ফ্রেজ বা ক্লজে তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ কেন, এখানে একটা সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব আছে, ঠিক আছে? তারপরে আই নো দ্য রিজন ইট, ইট দিয়ে রিপ্লেস করলে কি হচ্ছে না, তাহলে এটা কি এই যে ক্লজটা, এই ক্লজটার আগে কি আছে রিজনটা কি আমরা জানি একটা নাউন, তার মানে এটা একটা কি হচ্ছে, এইটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। একইভাবে হি ইজ এ বয় অফ 50, দেখুন আ বয় অফ 50 এটাকে ইট দিয়ে রিপ্লেস করলে হচ্ছে হি ইজ এ বয় অফ ইট, হচ্ছে না, হি ইজ এ বয় ইট হচ্ছে না। তার মানে তার আগে কি আছে তখন আমরা দেখবো বয় আছে, বয়টা কি একটা কমন নাউন, তার মানে এইটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ, এটা ক্লজ না, কারণ এখানে দেখুন কোনো সাবজেক্ট বা ফিনাইট ভার্ব নেই। একইভাবে আ বয় উইথ ব্লু আইস ইজ নট লাইকড বাই অল, দেখুন এখানে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি আ বয় ইট ইজ নট লাইক বাই অল, মিলছে না অর্থ, তার মানে এটা কি, তার আগে আমরা দেখবো বয় আছে তখন একটা নাউন, তাহলে এই ফ্রেজ বা ক্লজের আগে যদি নাউন থাকে ইট দিয়ে রিপ্লেস করলে অর্থ না মিলে সেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ। এটা কি, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? আচ্ছা, এইটা দিয়ে আপনি মোটামুটি 90% সলভ করে ফেলতে পারবেন। এখন আসুন তার আগে যদি আমরা বললাম ইট দিয়ে রিপ্লেস করার পরে যদি অর্থ না মিলে তার আগে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। এখন ধরুন তার আগে নাউন বা প্রোনাউনও নেই, ঠিক আছে? এখন নাউন বা প্রোনাউন বাদে বাকি অন্য যে কোনো পার্টস অফ স্পিচ আছে, মনে রাখবেন নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ যদি থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। তাহলে এটার আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে কি হবে, নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি হবে, সেটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। নাউন বা প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকলে সেটা হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা দেখি কাম টু মি নাও অ্যান্ড দেন, কাম টু মি নাও অ্যান্ড দেন, দেখুন এই কাম টু মি নাও অ্যান্ড দেন আমরা কি জানি, নাও অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন জানি আমরা, তাই না? নাও অ্যান্ড দেন এটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি। তো এটা এমনি বুঝতে পারছেন আপনারা যে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, কারণ এখানে ফিনাইট ভার্ব নেই। এটা বাদ দিন, কেমন পরেরটায় আসি আমরা, এটা একটু অ্যাটিপিক্যাল হয়ে গেছে আর কি, উদাহরণ দেওয়ার সময় খেয়াল করিনি, এটা বাদ দিন। এটা দেখুন হোয়েন হি লিভড
দে লিভড ইন আ স্মল প্লেস। দেখুন এখানে ইন আ স্মল ভিলেজ, এটা কি একটা ফ্রেজ, বোঝা যাচ্ছে তাই না, কারণ এখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই। এখন দেখুন এই দে রিপ্লেস করলে কি দে লিভড ইট, অর্থ মিলছে মিলছে না, অর্থ যদি না মিলে বামে তাকাবো, বামে কি নাউন বা প্রোনাউন আছে, নেই, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজও না। এখন বামে আছে লিভড, লিভড কি একটা ভার্ব, আমি বলেছি নাউন এবং প্রোনাউন বাদে ইট দিয়ে রিপ্লেস করে অর্থ না মিললে এই বাক্যের এই বাক্যাংশের পূর্বে বা ফ্রেজ বা ক্লজের পূর্বে যদি নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ থাকে, তাহলে সেটা হবে কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। এটা যেহেতু একটা ফ্রেজ, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝা গেল? তারপরে ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক। দেখুন আমি যদি রিপ্লেস করি ইউ মে গো ইট, মিলে না, তখন কি করবো, বামে দেখাবো, বামে কি নাউন বা প্রোনাউন আছে, নেই, নাউন বা প্রোনাউন নেই, বরং একটা ভার্ব আছে, তাহলে এটা কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে উই ইট সো দ্যাট উই মে লিভ। এখন যদি বলি উই ইট ইট, অর্থ কি মিলে, আনসার হচ্ছে ইয়েস, মিলে। তাহলে এটা কি নাউন ক্লজ? নো। মনে রাখবেন কিছু এক্সপ্রেশন আছে, যেমন এই সো দ্যাট একটা, ইন অর্ডার দ্যাট, অ্যাজ, হোয়াইল, টিল, ইফ, দেন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, অলদো, ইভেন ইফ, ইভেন দো। এই যে এক্সপ্রেশনগুলোর কথা বললাম, এই এক্সপ্রেশনগুলো যদি থাকে তাহলে সেটা ইট দিয়ে রিপ্লেস করা যাক, ইট দিয়ে রিপ্লেস করা না যাক, তার পূর্বে যা থাক, পরে যা থাক, এটা সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্রেজ, অ্যাডজেক্টিভ লিখে ফেলেছি, অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্রেজ। ঠিক আছে? তার মানে আমরা যদি এই এক্সপ্রেশনগুলো পাই, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ, হোয়াইল, টিল, ইফ, দেন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, অলদো, ইভেন ইফ, ইভেন দো, এইগুলো দিয়ে যদি কোনো ফ্রেজ বা ক্লজ শুরু হয়, তাহলে সেটা ইট দিয়ে রিপ্লেস করা যাক বা না যাক, তার পূর্বে বা পরে যা থাক বা না থাক, সেটা সবসময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। ঠিক আছে? এটা যেন মনে থাকে। তার মানে এইটা ওই ইট দিয়ে যেহেতু রিপ্লেস করা যাচ্ছে, তার মানে এইটা যে নাউন ক্লজ তা না, কারণ এখানে সো দ্যাট আছে, সো দ্যাট থাকা মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। বোঝা গেল? আচ্ছা 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 যেমন আরও কিছু উদাহরণ দেখি। ডু অ্যাজ আই টোল্ড ইউ, দেখুন এখানে অ্যাজ আছে, আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করি ডু ইট হয়, কিন্তু আমরা কি করব, অ্যাজ যেহেতু আছে, ইট দিয়ে রিপ্লেস করা যাক না যাক, পূর্বে পরে যা থাক বা না থাক, এটা অ্যাডভার্বিয়াল, এটা একটা ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে স্ট্রাইক হোয়াইল আয়রন ইজ হট, অ্যাডভার্বিয়াল। তারপরে আই উড নট ডু দ্য ওয়ার্ক ইভেন ইফ ইউ পেইড মি, এখানে দেখুন ইভেন ইফ আছে, তার মানে এটা কি একটা অ্যাডভার্বিয়াল, সোজা কথা। তার মানে আমরা যে ব্রড হেডিংয়ে তিনটা বললাম, আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল, এই তিনটা ফ্রেজ এবং ক্লজ আমাদের চেনা হয়ে গেল এবং খুব ইজিলি আমরা চিনে ফেলতে পারলাম। এখন আসুন, এক্সট্রা কিছু ফ্রেজ ছিল তাই না, এটা কমন বাদেও একটা বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ চেনা অনেক সোজা, যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হতে পারে, আবার নাও পারে। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হতেও পারে, নাও পারে। এরকম কোনো ফ্রেজ যদি আপনারা পান, তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা প্রিপোজিশনের মতো কাজ করবে। প্রিপোজিশন কি করে, একটা বাক্যকে ডিরেকশন দেয় তাই না, শাসন করে, তাই তো। তাহলে প্রিপোজিশন কি করে, একটা বাক্যকে ডিরেকশন দেয়। তাহলে এটা দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, একটা নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হতেও পারে, নাও পারে। যেমন দেখুন, রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ মি, দেখুন একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু শেষ হয়েছে কি একটা প্রিপোজিশন দিয়েই, কিন্তু এখানে কোনো নাউন বা প্রোনাউন নেই, কিন্তু দেখুন একটা প্রিপোজিশনের কাজ করেছে, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে উই আর ওয়েটিং ফর দ্য বাস, দেখুন এখানে ফর দিয়ে শুরু হচ্ছে একটা প্রিপোজিশন, শেষ হয়েছে একটা নাউন দিয়ে, তার মানে যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয় বা প্রোনাউন দিয়ে শেষ হয়, সেটাকে আমরা কি বলবো, প্রিপোজিশনাল ফ্রেজ। খুব সহজে আইডেন্টিফিকেশন করতে পারবেন আপনারা। এখন আসুন, এখানে একটা জিনিস দেখুন, আমি যদি এরকম বলি ইট দিয়ে রিপ্লেস করি এটা, এখন কারণ আমরা তো স্বভাবতই আমরা শিখেছি যে ইট দিয়ে রিপ্লেস করা গেলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ হবে আর কি। তাহলে উই আর ওয়েটিং ইট, মিলছে কি, মিলছে না। উই স্টুড ইট মি, মিলছে কি, মিলছে না তাই না। যদি মিলে যায়ও, মিলে গেলেও এই স্ট্রাকচারটা আপনারা দেখবেন কেমন, অনেক সময় দেখা যাবে যেটা মিলে যাবে, ইট দিয়ে রিপ্লেস করলে মিলে যাবে, তারপরে আপনারা এই স্ট্রাকচারটা দেখবেন যে সেটা কি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে কিনা এবং একটা নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হচ্ছে কিনা, তাহলে প্রিপোজিশন ফ্রেজই আপনারা দাগাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসুন, নাউন ফ্রেজ কিন্তু নাউন দিয়ে শেষ হবে, তবে কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। এই যে বললাম ইট দিয়ে রিপ্লেস করা যাবে, অনেক ক্ষেত্রে দেখবেন। তো ইট দিয়ে রিপ্লেস করা গেলেই যে আমরা চোখ বন্ধ করে সেটাকে নাউন ফ্রেজ দিয়ে দেবো তা না, সেক্ষেত্রে আমরা দেখবো সেটা কি নাউন দিয়ে নাউন দিয়ে শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে কিনা।
প্রিপোজিশন দিয়ে শুরু হলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো সেটাকে নাউন ফ্রেজ বলা যাবে না, কারণ নাউন ফ্রেজ কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, শেষ যা দিয়েই হোক প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, ঠিক আছে। কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় প্রিপোজিশন দিয়েই শুরু হবে, এটা মনে রাখলেই চলবে। এখন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, ইনফিনিটিভ কিসের কাজ করে? ইনফিনিটিভ আমরা জানি মোটামুটি নাউনের কাজ করে, তাই না? যেমন আই লাইক ইট, ইট দিয়ে রিপ্লেস করা হচ্ছে, তার মানে এটা কি? টু হ্যাভ এ ওয়াক, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা হচ্ছে, তার মানে এটা কি? এটা একটা নাউন ফ্রেজ। আচ্ছা, এটা একটা নাউন ফ্রেজ। এখন কথা হচ্ছে এটাতে কি 2+V1 আছে না, টু হ্যাভ এ ওয়াক, তার মানে এটা কি ইনফিনিটিভও না? তার আমরা বলতে পারি যে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে, কিন্তু এটা একই সাথে একটা নাউন ফ্রেজও, কারণ আমরা জানি ইনফিনিটিভ কিসের কাজ করে? নাউনের কাজই করে, আমরা আগেই শিখেছি, তাই না? তার মানে এইখানে মনে হতে পারে আরে এটা তো একটা নাউন ফ্রেজ, হ্যাঁ এটা নাউন ফ্রেজ, ঠিক আছে। যদি ইনফিনিটিভ ফ্রেজ অপশনে থাকে আপনারা ইনফিনিটিভ ফ্রেজই লাগাবেন, যদি না থাকে তখন একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখুন, পার্টিসিপল দিয়ে শুরু কিন্তু নাউন দিয়ে যদি শেষ হয়, কেমন? পার্টিসিপল দিয়ে শুরু এবং নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? পার্টিসিপল ফ্রেজ। এখন দেখুন, হার স্মাইলিং ফেস লুকস নাইস, এখানে দেখুন হার স্মাইলিং ফেস, এই স্মাইলিং ফেসটাকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছেন একটা পার্টিসিপল, তাই না? তাহলে এটা একটা পার্টিসিপল ফ্রেজ, প্রথম কথা। এখন হার ইট লুকস নাইস, ইট দিয়ে রিপ্লেস করলে অর্থ মিলছে না। এখন বামে তাকাবো, বামে একটা প্রোনাউন আছে না, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজও না। এখন কথা হচ্ছে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো নাকি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ বলবো? এটা মনে রাখবেন, অপশনে যদি পার্টিসিপল থাকে অবশ্যই এটা পার্টিসিপল ফ্রেজ দিবেন, যদি না থাকে তখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, সুতরাং অপশনে দুইটাও থাকতে পারে। বুঝে গেল? আচ্ছা, এখন আসুন ভার্বাল ফ্রেজ। ভার্ব দিয়ে শুরু হবে এবং ভার্বের কাজ করবে এরা, এটা খুব বেশি যে আসে তা না, কিন্তু একটু মনে রাখেন। যেমন শি ইজ গোয়িং টু কলেজ, দেখুন এখানে একটা শুধুমাত্র ইজ গোয়িং, একটা ভার্বের কাজ করছে, স্পষ্টত বোঝা যাচ্ছে, এগুলো সহজ, অনেক সোজা। মাই ফাদার লুকস আফটার মি, দেখুন লুকস আফটার মানে দেখাশোনা করা, মানে এই লুক আফটার আমরা কি একটা ভার্বের মতো কাজ করছে, সুতরাং এটা একটা ভার্বাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, কতগুলো ফ্রেজ পাবেন আপনারা যেগুলো হচ্ছে দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্সকে বা একটা ওয়ার্ড একটা সেন্টেন্সকে যুক্ত করছে, এরকম যদি করে সেটাকে আমরা কি বলি? কনজাংশন। এই কনজাংশনের জায়গায় যদি সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত না হয়ে একটা মানে কতগুলো কাপল অফ ওয়ার্ডস ব্যবহার হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর প্রেজেন্ট, এটাকে আমরা এক ওয়ার্ড দিয়ে রিপ্লেস করলে কি করতে পারি? হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর প্রেজেন্ট, এই অ্যান্ডটা দিলে কনজাংশন হতো, কিন্তু অ্যান্ডের থেকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েছি, যেটা একটা ফ্রেজ, সুতরাং এটা একটা কনজাংশনাল ফ্রেজ, ঠিক আছে। যেমন হি টুক মেডিসিন ইন অর্ডার দ্যাট শি মাইট গেট ওয়েল, দেখুন এখানে ইন অর্ডার দ্যাটটা একটা কনজাংশনের কাজ করে, সুতরাং এটা একটা কনজাংশনাল ফ্রেজ। এখন হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা অনেকবার আসছে, দেখা গেছে কয়েকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, এবং এটা অনেক সোজা। ইন্টারজেকশন আমরা কি জানি? হাসাবে এবং কাঁদাবে, তাই তো? একটা নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, তো কোনো ফ্রেজের শেষে যদি নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন পান মানে চোখ বন্ধ করে বলতে পারেন সেটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন হট পিটি দে হ্যাভ ফেইল, ও ডেয়ার মি, হোয়াট শ্যাল আই ডু, তাহলে এগুলো বোঝা গেল। আচ্ছা, এখন আসুন আমরা কয়েকটা প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। প্রথমে দেখুন, আই হ্যাভ কিথ অ্যান্ড কিন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন, এটাকে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি অর্থ মিলছে না। এখন অর্থ যদি না মিলে তখন আমরা কী বলবো? বামে তাকাবো, বামে তাকালে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা কী হবে? বামে তাকালে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে কি নো কি নাউন বা প্রোনাউন? না, তাহলে এটা কি? এটা একটা নো, একটা ডিটারমিনার, তাহলে এটা কি? আমরা চোখ বন্ধ করে বলতে পারি একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ কি দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, প্রথম কথা, বাম পাশে নাউন বা প্রোনাউন নেই, সুতরাং একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝা গেল? আচ্ছা, পরেরটা আমরা দেখি, আ ওম্যান উইথ এ ভেইল ওভার দ্য বডি অ্যাপ্রোচ টু দ্য ডক্টর, এখানে দেখুন ইট দিয়ে যদি রিপ্লেস করি আ ওম্যান ইট অ্যাপ্রোচ দ্য ডক্টর, অর্থ মিলছে না। এখন বাম দিকে দেখাবো ওম্যান, এটা কি? একটা নাউন, তাহলে এটা কি? বামে যেহেতু নাউন আছে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দেখুন, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, এইটা যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি, হি আস্কড মি ইট, অর্থ মিলে না, তার মানে অর্থ যেহেতু মিলছে না এবং বাম পাশে কি আছে? মি আছে, তাই না? বাম পাশে মি আছে, আমরা জানি অর্থ যদি না মিলে বাম পাশে যদি একটা প্রোনাউন বা নাউন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটা একটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমি একটা এক্সেপশন দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা বলছিলাম, এখানে লেখা ভুল হয়েছে, এই যে এটা,
কাম টু মি নাও অ্যান্ড দেন। এখন দেখুন কাম টু মি নাও অ্যান্ড দেন, এইটা ই দিয়ে রিপ্লেস করলে অর্থ মিলছে না। বাম পাশে কি আছে, একটা প্রোনাউন আছে, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? আমি বলছিলাম না, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে নাও অ্যান্ড দেন এটা হচ্ছে আমাকে অ্যাডভার্বাল এক্সপ্রেশন, আমরা সবাই জানি। তো এটা মানে ভুল করেও কখনো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আমরা অ্যাডভার্বাল ফ্রেজই দেবো। এটা একটা এক্সেপশন টাইপের। এই যে যেটা বললাম, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, এইটা দেখুন আমরা ইট দিয়ে রিপ্লেস করে অর্থ মিলছে না, কিন্তু বাম পাশে একটা প্রোনাউন আছে। তো এইটাকে মনে হতে পারে যে এটা হচ্ছে আমাদের তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ না। মাঝে মাঝে দেখবেন এরকম কিছু আসবে যেখানে আমরা ইট দিয়ে রিপ্লেস করলে অর্থ মিলছে না, কিন্তু আমরা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, হোয়াট দিয়ে প্রশ্ন করলে অনেক সময় আনসার পাওয়া যেতে পারে। এই হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি আনসার পাওয়া যায়, সেটাও মোস্ট প্রবাবলি নাও হতে পারে, মোস্ট প্রবাবলি সেটা একটা নাউন ফ্রেজ বা ক্লজ। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবো, কারণ কি হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তা বা কর্তা পাই, তাই না? তাহলে সেটা হতে পারে একটা নাউন। এখন যদি হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, এখন যদি এটা করি হোয়াট ডিড হি আস্ক মি, বা হোয়াট, যদি হি আস্ক মি হোয়াই আই ওয়াজ লেট, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছি, তাহলে এটা একটা নাউন ক্লজ, এটা একটু এক্সেপশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে মোটামুটি হচ্ছে আপনাদের মোটামুটি 100% যে নাও ক্লজ এবং ফ্রেজ আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো সলভ করে ফেলতে পারবেন, এবং পরীক্ষাতে আসলে খুব ইজিলি আপনারা হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।